তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখন তাহলে আমাদের ক্লাস শুরু করি। তাহলে শেষবারের মতো বলেন যে আপনাদের আমার কথা স্পষ্ট শুনতে পারতেছেন কিনা, এটা একটু আমাকে জানান। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানান যে আমার কথা স্পষ্ট শুনতে পারতেছেন কিনা। ঠিক আছে। তো আমরা তাহলে যেটা বলতেছিলাম তখন, যে আমরা তখন 6টা অধ্যায় শেষ করছিলাম। এখন আমরা মূলত যাব হচ্ছে কি আমাদের কিসে, আমরা যাব হচ্ছে কি মূলত আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে, ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা চেষ্টা করবো আমরা ওই অধ্যায়টা থেকে আপনাদেরকে আলোচনা করার। ঠিক আছে। আচ্ছা, আশা করতেছি আমার স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন, স্ক্রিনে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের ফিজিক্স পার্ট 2, তাই না? ফিজিক্স পার্ট 2 এর বাকি যে অংশটা আছে সেটা আমরা এখন একটু দেখবো। হ্যাঁ, যে বাকি যে অংশটা আছে সেটা আমরা একটু দেখবো। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের বিষয়টা শুরু করে দেই। কারণ এখানে আমি একটা সাজেশনটা আমি পরে দিব। সাজেশন না, তো আমার এই যে লেখা না, এই লেখাটা একটা সাজেশন হওয়া যাবে। হ্যাঁ, এটার পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ক্লাসের পিডিএফটা আমি আপনাকে দিয়ে দেবো। তাহলে আপনাদের আর নতুন করে আলাদাভাবে সাজেশনের দরকার পড়বে না। ঠিক আছে, আপনার এটাই পড়বেন, এই ক্লাসটা দেখবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ফিজিক্স সকালে যেটা নিয়েছি, গতকালকে যেটা নিয়েছি, আজকে যেটা এখন নিব, আমার বিশ্বাস যে আপনার 10-এর মধ্যে 10 পাওয়ার মতো ক্যাপাবিলিটি নিয়ে পরীক্ষা হলে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট একটু কষ্ট করে এই রিলেটেড মানে এমসিকিউ গুলো আপনার অ্যাপ থেকে একটু দেখে যাবেন। হ্যাঁ, একটু কষ্ট করে দেখে যাবেন। তো দেখেন, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। তো দেখেন, আমাদের এখন যে বিষয়টা শুরু করবো সেটা হচ্ছে আলোর প্রতিফলন। কি? আলোর প্রতিফলন। আলোর, আমরা একটু ধীরে ধীরে আগাবো। হ্যাঁ, তাড়াহুড়ো করবো না, আমরা ধীরে ধীরে আগানোর চেষ্টা করবো। ঠিক আছে, আলোর প্রতিফলন। আচ্ছা, তো আলোর প্রতিফলন কনসেপ্টে যখন আমরা আসি তখন আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে দর্পণ। ঠিক আছে, আমি জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা টাচ করবো। হ্যাঁ, কি আছে? দর্পণ। দর্পণ। তো দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের দর্পণ, একটা দর্পণ আছে, সেটা হচ্ছে কি আমাদের সমতল। হ্যাঁ, কি দর্পণ? সমতল দর্পণ। সমতল দর্পণ। ঠিক আছে, সমতল দর্পণের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই, সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনাদেরকে আমি একটু উল্লেখ করে দিই, সেটা হচ্ছে যে প্রথমত, সমতল দর্পণ সবসময় কি বিম্ব তৈরি করে? মাথায় রাখবেন, সমতল দর্পণ সবসময় আমাদের বাস্তব। সমতল দর্পণ সবসময় আমাদের কি? অবাস্তব। হ্যাঁ, সমতল দর্পণ সবসময় আমাদের কি? অবাস্তব। কিভাবে অবাস্তব সেটা আমি বলবো। হ্যাঁ, একটু পরে বলবো। অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। তারপর কি হয় আপনার, যে বিম্বটা হয় সেটা কি আমাদের যে বস্তুর দৈর্ঘ্য তার কি সমান হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। আর অবশ্যই কি বিম্বটা কি হবে? সোজা। বিম্বটা কি হবে? সোজা হবে। ঠিক আছে, যে মানে প্রতিবিম্বটা কি হবে? সোজা। আর মোটামুটি এতটুকু মাথায় রাখেন তাহলে হবে। কি বলতেছি? যে সমতল দর্পণ সবসময় অবাস্তব বিম্ব গঠন করে, আর কি সোজা। কি বিকল্প? সোজা। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে যদি আমি বলি, কি আছে আমাদের? গোলীয় দর্পণ। কি আছে? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের ক্ষেত্রে যে ব্যাপারটা আসে, একটা আছে আমাদের কি, একটা হচ্ছে কি আমাদের অবতল দর্পণ, একটা কি আমাদের অবতল দর্পণ, যেটা আমরা দেখবো যে কোনটা কোন দর্পণ কিভাবে প্রতিবিম্ব তৈরি করে সেটা আমরা দেখবো একটু পরেই। আর 2 নম্বর কি? উত্তল দর্পণ। ঠিক আছে, 2 নম্বর কি? উত্তল দর্পণ। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের এই আলোর প্রতিফলন অধ্যায়ে মোটামুটি আমরা এগুলো নিয়ে আলোচনা করব, যে গোলীয় দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, এই বিষয় নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শুরুটা আর কি। তো শুরুটা যদি আমাদের এটা হয়, একটা জিনিস মাথায় রাখবেন যে উত্তল দর্পণ, কি বলতেছি? উত্তল দর্পণ। উত্তল দর্পণটা সবসময় আমাদের কি করবে? সবসময় আমাদের আহ অবাস্তব কি, উত্তল দর্পণ সবসময় আমাদের কি? অবাস্তব বিম্ব গঠন করবে। আর ওটা কি হবে? খর্বিত। খর্বিতটা কি সেটাও আমরা একটু পরে আলোচনা করবো। হ্যাঁ, খর্বিতটা কি সেটাও আমরা একটু পরে কি আলোচনা করব। তারপর এখানে বলতেছি যে সোজা প্রতিবিম্ব গঠন করবে, এটাও কি? এটা আমরা একটু পরে আলোচনা করবো। হ্যাঁ, তো দেখেন, প্রথমত তাহলে আমরা যেহেতু সমতল দর্পণের কথা বলতেছি, সমতল দর্পণে আমরা একটু আইডিয়া নেই যে সমতল দর্পণ আমার কি কি থাকতে পারে। ঠিক আছে, দেখেন, সমতল দর্পণে মাথায় রাখবেন সব সময়, যে মনে করেন যে আমার এই একটা পৃষ্ঠ। হ্যাঁ, পাড়া লাগানো কোন পাশে আছে? মনে করেন এই পাশে পাড়া লাগানো আছে, নিচের দিকে পাড়া লাগানো আছে।
পাড়া লাগানো বলতে কি প্রলেপ দেওয়া, হ্যাঁ, যে সিলভারে যে প্রলেপগুলো দেয় সেটা। তো এটা তো আমরা সবাই জানি, এটা মনে করেন যে আমাদের কি বললাম, এটা আমাদের অবিলম্ব, হ্যাঁ, এটা কি আমাদের অবিলম্ব, এটা আমাদের কি অবিলম্ব, খেয়াল করেন সবাই। মনে করেন কি বলতেছি, আমার এখানে এই বরাবর একটা কি গেল, রশ্মি গেল, এটা কি, এটাকে বলবো আবার কি এই বরাবর একটা রশ্মি গেল। খেয়াল করেন সবাই, যে আমার যদি মনে করেন যে এইখানে একটা এ একটা বস্তু আছে, কি বলতেছি, এইখানে এ একটা কি আছে, বস্তু আছে। এ যখন বস্তু আছে, তাহলে কি আমার এই যে আলোক রশ্মিটা যখন কি অবিলম্বর উপরে দেখেন, এই যে এখানে যখন পড়বে এই পয়েন্টে, এই পয়েন্টে যখন পড়বে, তখন অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, একটা অবিলম্বের সাথে কি করবে, কোণ উৎপন্ন করবে। তো আলোটা আপতিত হওয়ার পরে মনে করেন যে আমার এখানে ও আছে, এ থেকে ও পথে কি আলোটা আপতিত হবে, এরপরে কি করবে, আমার কি করবে, বি পথে মনে করেন যে প্রতিফলিত হলো, হ্যাঁ। তো বি পথে যখন প্রতিফলিত হলো, তখন কিন্তু এখানে আমার কি করবে, আর একটা কোণ উৎপন্ন করবে। তো সমতল দর্পণের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সমতল দর্পণে সবসময় কি হয়, সমতল দর্পণে আমরা এখানে আই লিখবো, একটা আর লিখবো। আই বলতে কি বোঝাচ্ছি, আই বলতে বোঝাচ্ছি মূলত হচ্ছে কি আমাদের আপাতন কোণ, আপাতন কোণ। আর আর বলতে কি বোঝাচ্ছি আমি, প্রতিফলন কোণ, ঠিক আছে। তো সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়, কোণ আই ইকুয়াল টু কোণ আর, অর্থাৎ আপাতন কোণ সমান কি হয়, প্রতিফলন কোণ। কি হয়, আপাতন কোণ সময় কি হয়, প্রতিফলন কোণ, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো। আর একটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সাপোজ মনে করেন যে এ একটা আমার হচ্ছে গিয়া, আমি এখানে একটা আঁকা, এটা আর একটু সোজা ভালো বুঝতে পারবেন, তাহলে মনে করেন যে এরকম থাকতে পারে, মানে এই চিত্রটা জাস্ট আমি ঘুরাই নিলাম একটু, কি আমি এই চিত্রটা একটু এখানে ঘুরাই নিলাম। তো ঘুরাই নেওয়াতে আমার কি হয়েছে একটু খেয়াল করেন, তাহলে আমার কি মনে করেন যে ওতে একটা বস্তু, এইখানে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটু কাছে দেই, মনে করেন যে আমার কি এখানে একটা বস্তু আছে, এখানে একটা কি আছে, বস্তু আছে, এখানে একটা এ বস্তু আছে। তো নর্মালি কি শিখলাম আমি, যে এ থেকে যখন ওতে যখন আসবে, এই যে কোণটা হবে, এই কোণটা আপাতন কোণটা কি হবে, অবশ্যই কি প্রতিফলন কোণের সমান হবে, যদি একটু কম বেশি হয়েছে ঠিক করে দেওয়ার চেষ্টা করি, এরকম মনে করেন, হ্যাঁ, মানে বিপথে প্রতিফলিত, মানে প্রতিফলিত হলো, তাহলে কি এই আপাতন কোণ সমান কি হবে, প্রতিফলন কোণ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে এ বস্তু, এই যে এ বস্তুটা এখানে আছে, খেয়াল করেন সবাই, এখানে যে এ বস্তুটা আছে না, এই যে এ বস্তুটা আছে, এই এ বস্তুটার বিম্ব কোথায় গঠিত হবে, কি বলতেছি, এ বস্তুর বিম্বটা কোথায় গঠিত হবে, মাথায় রাখবেন। আমার দর্পণ থেকে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই মনোযোগ দেন, যে দর্পণ থেকে মানে বস্তু যত দূরে থাকবে, কি দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে, আমার ভিতর এই দিকে কি, মানে আপনার এই পাশে কি করবে, ঠিক তত দূরে কি করবে, এই পাশে ঠিক তত দূরে আমার কি করবে, এই পয়েন্টের কি হবে, এ বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে, কি হবে, এই পাশে কি হবে, এ বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে। তো এখন যদি আপনাকে প্রশ্ন বলে যে মনে করেন যে এখানে 20 সেন্টিমিটার দূরে আপনার কি আছে, বস্তু আছে, মানে কি বললো, এরকম দর্পণ দিয়ে হোক বা একটা প্রশ্ন দিয়ে বললো কি, যে একটা সমতল দর্পণে, সমতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে। তো এখন কথা হচ্ছে যে তাহলে আপনার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, দর্পণের ঠিক 20 সেন্টিমিটার পিছনে, কি দর্পণের ঠিক 20 সেন্টিমিটার পিছনে। এতটুকু কি আমরা বুঝছি কিনা একটু সবাই কমেন্টে জানান তো, যে এইটুকু আমরা বুঝতে পারছি কিনা। দাঁড়ান আমি কথা বলা পারমিশন দিয়ে নেই। এতটুকু আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ, আশা করি এতটুকু বুঝতে পারছেন, ভেরি গুড, ওকে। এরপর দেখেন, তাহলে আমি কিন্তু এখান থেকে একটু মাথায় রাখবেন, যে এখন আপনার একটা আরেকটা প্রশ্ন আসতে পারে এখানে, মনে করেন প্রশ্নটা কিরকম হইতে পারে, যে এখানে মনে করেন যে আমি কি বলতেছি, সাপোজ মনে করেন যে একটা প্রশ্ন থাকতে পারে, যে এইখানে আমি কত দিলাম, এই মনে করেন এইখানে কি বলতে, আচ্ছা কালার চেঞ্জ করে দেই, এইখানে ঠিক আছে, এইখানে মনে করেন যে আমি কোণ দিলাম কত, এইখানে কোণ দিলাম মনে করেন 30 ডিগ্রি, কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন যদি বলি যে এই ক্ষেত্রে, মানে এই চিত্রের ক্ষেত্রে তাহলে আর এর মান কত, কি বলতেছি, আর এর মান কত, সবাই একটু কমেন্ট করে বলেন তো, পারেন কিনা একটু বলেন তো সবাই, যে এখানে আর এর মান কত হবে।
এইখানে আর এর মান কত হবে? এইখানে আর এর মান কত হবে? হ্যাঁ, এইখানে অবশ্যই আর এর মান কত হবে? 30 ডিগ্রি। সবাই পারছেন। কিরকম করে দেখেন, আমরা কিন্তু গতদিন শিখছি যে এই এ কোণের একান্তর কোণ কিন্তু মূলত আইটা, ঠিক আছে? তো আই যদি আমার 30 ডিগ্রি হয়, তো আমরা সমতল দর্পণের ক্ষেত্রে কি জানি? সমতল দর্পণের ক্ষেত্রে জানি কি? কোণ আই ইকুয়াল টু কোণ আর, ঠিক আছে? তো কোণ আই ইকুয়াল টু আর, যখন এখানে যখন 30 ডিগ্রি, তাহলে অবশ্যই কি আমরা আরো কত হবে? আরো হবে কত? 30 ডিগ্রি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ? আশা করি বিষয়টা আপনারা কি পারছেন? বুঝতে পারছেন। তো তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে এই বেসিক গুলো কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ? এই বেসিক গুলো কিন্তু অবশ্যই কি করতে হবে? মাথায় রাখতে হবে। তা না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, হ্যাঁ? তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। ঠিক আছে? আচ্ছা। আরেকটা প্রশ্ন আপনাদের আসতে পারে কিরকম? যে মনে করেন এখানে একটা ব্যক্তি আছে, হ্যাঁ? এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে। মনে করেন এভাবে না, একটু চিত্র ভালো করে আঁকাই। যে মনে করেন যে এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে। কি করছে? এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, হ্যাঁ? তো এই ব্যক্তির বিম্ব কি বলতেছে? এই বিম্ব মানে এই আপনার কি বলে? সাপোজ মনে করেন যে এখানে আমার কি আছে? এখানে যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তির পূর্ণ ছবি, কি বলতেছি? এই ব্যক্তির পূর্ণ ছবি আয়নাতে বা দর্পণে দেখার জন্য আয়নার মানে দৈর্ঘ্য কত হতে হবে? কি বলতেছি? মানে যে ব্যক্তিটা দাঁড়ায় আছে, অর্থাৎ এখানে যে ব্যক্তিটা দাঁড়ায় আছে, এই ব্যক্তির পূর্ণ পূর্ণ বিম্ব বা পূর্ণ ছবি নিতে আমার কত দৈর্ঘ্যের সমতল দর্পণের প্রয়োজন হবে, ঠিক আছে? তো মাথায় রাখবেন, আপনার হচ্ছে গিয়া দর্পণ যেটা লাগবে, সমতল দর্পণের দৈর্ঘ্যটা সেটা কিভাবে লাগবে? সেটা জাস্ট আপনার মনে করেন যে আমার যে ব্যক্তি থাকবে না, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য, বস্তুর বা ব্যক্তি যেটাই বলেন, ব্যক্তির দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য যাই বলেন, ভাগ কত? 2। অর্থাৎ আপনার যদি ব্যক্তির দৈর্ঘ্যের অর্ধেক যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করবো? আয়নার দৈর্ঘ্যটা যদি হয় কি ব্যক্তির যে দৈর্ঘ্য মানে হাইট থাকবে, ওই হাইটের যদি অর্ধেক হয়, তাহলে কি পারবো আমরা? ওই ব্যক্তির পূর্ণ প্রতিবিম্ব সমতল দর্পণ আমরা দেখতে পারবো। এতটুকু কি বুঝছি আমরা সবাই? সবাই একটু কমেন্ট করি এতটুকু বুঝছে কিনা। ওকে, সহজ কনসেপ্ট। যে আপনাকে যদি এখন প্রশ্ন বলে, সাপোজ এরকম প্রশ্ন বলে যে একজন ব্যক্তির কি, একজন ব্যক্তির সাপোজ মনে করেন যে হাইট কত? হাইট হচ্ছে কি 160 সেন্টিমিটার। কত? 160 সেন্টিমিটার। তাহলে বলতেছে এখন তাহলে আপনার এই ব্যক্তির পূর্ণ ছবি আয়নাতে দেখার জন্য, মানে প্রতিবিম্ব দেখার জন্য কত আপনার লাগবে? কি বলতেছে? কত দৈর্ঘ্যের সমতল দর্পণ লাগবে? তো সেক্ষেত্রে বলবো কি দৈর্ঘ্য লাগবে কত? জাস্ট এই 160 কে কি করবো আমরা? 2 দ্বারা ভাগ করে দেবো। কত হয়? 80 সেন্টিমিটার, হ্যাঁ? তাহলে 80 সেন্টিমিটার দৈর্ঘ্য কি লাগবে? আমার সমতল দর্পণ লাগবে। কি লাগবে? আমাদের সমতল দর্পণ লাগবে। তো মোটামুটি আমরা এইভাবে কিন্তু চিন্তা করব সমতল দর্পণের যে বিষয়গুলো। আশা করতেছি বিষয়টা আপনারা ধরতে পারছেন, হ্যাঁ? আশা করতেছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আমরা একটু আলোচনা করি, সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টা নিয়ে আসতে হবে, দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা বিষয় আমরা একটু দেখবো এখন। যে এখন আমরা প্রথমত কি দেখলাম? প্রথমত দেখছি সমতল দর্পণ, হ্যাঁ? প্রথমত দেখলাম কি আমরা সমতল দর্পণ। তো আমরা যখন ক্যাটাগরি দেই, তখন কিন্তু দেখেন এখানে কি বলছিলাম? অবতল দর্পণ আসবে। কি আসবে? অবতল দর্পণ কি রে, কালার চেঞ্জ হয় না কেন? অবতল দর্পণ, আমার এখানে সমতল দর্পণের কনসেপ্টটা কিন্তু শেষ। সমতল দর্পণের কনসেপ্টটা শেষ। এরপরে কি দেখেন, এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি। সেটা হচ্ছে যে দেখেন আমি যে বলতেছি অবাস্তব আর সোজা। অবাস্তব আর সোজা বলতে কি বোঝায়? দেখেন, যদি কোনো বিম্ব, কোনো বিম্ব কি করে? যদি কোনো বিম্ব দর্পণের পিছন উৎপন্ন হয়, কি? দর্পণের পিছন উৎপন্ন হয়, ওটাকে বলবো আমরা অবাস্তব। ওটাকে বলবো কি আমরা? অবাস্তব। আর যদি দর্পণের বাহিরে হয়, সেক্ষেত্রে আমরা বলবো কি? ওটাকে বলবো আমরা বাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে? সেটাকে কি বলবো আমরা? বাস্তব প্রতিবিম্ব। তো যেহেতু এখানে দেখেন, এই যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের, দেখেন এই যে এখানে লিখছিলাম, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের দর্পণ। আর দেখেন বিম্বটা কিন্তু এইখানে হয়েছে, হ্যাঁ? বিম্বটা কিন্তু এই আয়নার পিছনে হয়েছে। এই জন্য এটাকে বলবো কি আমরা? অবাস্তব বিম্ব, হ্যাঁ? এটাকে বলবো আমরা অবাস্তব প্রতিবিম্ব। আর এইখানে যেভাবে বস্তু এই যে ব্যক্তি দাঁড়ায় আছে না, এই যে পণ্ডিত মশাই, এই পণ্ডিত মশাইকে কিন্তু এখানে কিন্তু এইভাবে দেখা যাবে, হ্যাঁ? যে সোজা, মানে ওর সোজা দেখাবে, উল্টো দেখাবে না। যে হয়তো বা ও এখানে দাঁড়ায় আছে, ওর মাথা চলে যাবে, এরকম হবে না কিন্তু, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? ও যেরকম আছে, ও জাস্ট কি ওইটারই সোজা একটা কি করবে? বিম্ব গ্রহণ করবে। এটা কার বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে কি আমাদের অবতল দর্পণের বৈশিষ্ট্য।
একটু কমেন্ট করে জানান যে আমি সমতল দর্পণে যতটুকু আলোচনা করলাম এতটুকুতে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেই বিষয়টার মধ্যে মনে করেন যে একটু দেখেন, এই যে সবাই কি চিত্রটা দেখতে পারতেছেন একটু বলেন তো? সবাই কি চিত্রটা দেখতে পারতেছেন? ঠিক আছে। তো সবাই যদি দেখতে পারেন তাহলে একটু মনোযোগ দেন, হ্যাঁ? এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনাদের আমি আগে কিছু বিষয় জানায় রাখি যে বিষয়টা কিরকম আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, মনে করেন যে ও আরেকটা বিষয় খেয়াল রাখবেন, দেখেন আমাদের তাহলে আমরা কি আলোচনা করব এখন? অবতল দর্পণ নিয়ে। কি আলোচনা করব? অবতল দর্পণ নিয়ে, হ্যাঁ? মূলত কাজ করবে অবতল দর্পণ নিয়ে। দেখেন, তো অবতল দর্পণের এক দুটা জিনিস মাথায় রাখবেন যে অবতল দর্পণের কি হয়? উত্তল পৃষ্ঠে খেয়াল করেন, অবতল দর্পণে উত্তল পৃষ্ঠে কি করা থাকে? পাড়া লাগানো থাকে, হ্যাঁ? পাড়া বানানটা আমার মনে ভুল হচ্ছে, আমি এটাকে যাই হোক আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ? পাড়া লাগানো হয়। পাড়া লাগানো বলতে কি বলছি? প্রলেপ দেওয়া হয়। সিলভারিং এ যে প্রলেপটা দেওয়া হয় সেটা। তো উত্তল পৃষ্ঠ কোনটা? দেখেন উত্তল, আর উত্তল পৃষ্ঠ মানে উঁচু উঁচু একটা ভাব আছে তাই না? এজন্য বলবো কি আমরা এই যে উত্তল উপরের পাশটাও কি কি বলতেছি? যে এই যে উপরের দিকে দেখেন, উপরের দিকে পাড়া লাগানো, হ্যাঁ? উপরের দিকে পাড়া লাগলে ওটাকে বলবো কি আমরা? অবতল দর্পণ। ঠিক আছে? ওটাকে কি বলবো আমরা? অবতল দর্পণ। আচ্ছা, এখন এই দর্পণের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের জানতে হবে যে কোনটাকে কি বলে, হ্যাঁ? কোনটাকে কি বলে? দেখেন, আমি যদি এখানে একটা মনে করেন যে ঘুরে দেশ কেন রে? কি বলতেছি? এখানে মনে করেন যে একটা চিত্র আঁকালাম, ঠিক আছে? কি রে বাবারে, কাজ করো না কে? আচ্ছা ঠিক আছে। তো দেখেন কি যেটা বলতেছিলাম যে এইখানে আমাদের দেখেন এটা কিন্তু একটা কি হয়েছে? একটা বৃত্ত। কি বলে? একটা বৃত্ত থেকে কি বলতেছিলাম যে একটা বৃত্ত থেকে মনে করেন যে এই যে এই পাশটা কাটে নিয়েছি, হ্যাঁ? এই পাশটা কাটে নিয়েছি। কি করছি? এই পাশটা কাটে নিয়েছি। তাহলে কিন্তু ওর একটা কি থাকবে? অবশ্যই একটা সেন্টার থাকবে, তাই না? একটা কি থাকবে? একটা একটা অবশ্যই কি থাকবে? একটা সেন্টার থাকবে, ঠিক আছে? তো এই সেন্টারকে কি বলবো আমরা? এই সেন্টারকে বলবো বক্রতার কেন্দ্র, হ্যাঁ? এই সেন্টারকে কি বলবো আমরা? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, হ্যাঁ? বক্রতার কেন্দ্র। আচ্ছা, এরপর একটা জিনিস খেয়াল করেন যে বক্রতার কেন্দ্র আর এই বক্রতার কেন্দ্রের মাঝ বরাবর কি? বক্রতার কেন্দ্রের মাঝ বরাবর থাকবে কি আমাদের? এফ, যাকে আমরা বলবো কি? প্রধান ফোকাস। যেটাকে বলবো কি আমরা? প্রধান ফোকাস, ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখবেন যে বক্রতার ব্যাসার্ধ কি? বক্রতার ব্যাসার্ধ যদি আপনাদের আমি একটু ইয়া করে দেই যে দেখেন এই বক্রতার কেন্দ্রকে আমরা নরমাল যেহেতু ব্যাসার্ধ বলতেছি এখানে কি এই পুরোটা ব্যাসার্ধ না? এই পুরোটা কিন্তু ব্যাসার্ধ তাই না? তাহলে এটাকে আমরা আর দ্বারা লিখতে পারি, হ্যাঁ? এই পুরোটা ব্যাসার্ধকে আর দ্বারা লিখতে পারি, আমরা এটা কিন্তু লিখতে পারি। তো দেখেন এখানে একটা ঘটনা ঘটছে আরো, আর এখানে এটাকে বলা হয় কি? মেরু, হ্যাঁ? বক্রতার যে মেরু আছে সেটা কি? এটা। তাহলে এখানে দিলাম এটা সি, এটা এফ, এটা কি দিলাম? সাপোজ মনে করেন ও দিলাম, হ্যাঁ? কি দিলাম আমি? সাপোজ ও দিলাম। তো এখন কি ঘটনা ঘটে দেখেন, এখানে একটা সম্পর্ক দেখেন যে এফ ইকুয়াল টু আর ভাগ টু, অর্থাৎ ফোকাস দূরত্ব কি? বক্রতার ব্যাসার্ধের যে ব্যাসার্ধ আছে সেটার কি? অর্ধেক। তাহলে কি? ফোকাস যে দূরত্ব হবে সেই ফোকাস দূরত্বটা কি হবে? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। অথবা কি লিখতে পারি? আর হচ্ছে গিয়ে কত? 2f। এখানে চিত্রতে দেখেন, এই চিত্র আমি কি বলছিলাম যে বক্রতার কেন্দ্র আর হচ্ছে গিয়ে যে দর্পণের যে মেরু, ওর মধ্য জায়গা মানে মাঝ মাঝ বরাবর থাকবে কি? এফ, মানে প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস কি? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, বা বক্রতার ব্যাসার্ধ কি? ফোকাস দূরত্বের দ্বিগুণ। এতটুকু কি বুঝছি আমরা? আমরা একটু কমেন্ট করি যে এতটুকু বুঝছি কিনা।
ওকে, সবাই বুঝতে পারছেন, হ্যাঁ? তো এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু গেল, হ্যাঁ? তাহলে কোনটাকে বক্রতার কেন্দ্র বলে? তাহলে আমরা কি বলবো, আমরা যেহেতু এটা বৃত্ত থেকে একটা অংশ কাটে নিয়েছি এই পার্টটা, তাহলে আমরা কি ওইটার অবশ্যই একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রটাকে কি বলবো, বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্র আর মেরু এর মাঝ বরাবর যেটা থাকবে সেটাকে বলবো কি প্রধান ফোকাস। আর এই যে মেরু, তো মেরু তো এটা তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর সম্পর্কটা তো বললামই যে প্রধান ফোকাস এফ আর হচ্ছে গিয়ে কি বক্রতার ব্যাসার্ধ আর এর মধ্যে যে সম্পর্কটা সেটা তো আমরা এখানে দেখাইলাম, এখানে দেখাইছি কিন্তু দেখেন, এখানে কিন্তু আমি দেখাই দিলাম এই যে এখানে, ঠিক আছে, এখানে কিন্তু আমি দেখাই দিছি। তো এই বিষয়গুলো একটু আমাদের বুঝতে হবে, যে আমি যখন যে কথাটা বলবো একটু সহজ করে বুঝতে হবে, হ্যাঁ। কি বলতেছিলাম, যে একটু সহজ করে বুঝতে হবে। তো দেখেন, এইখানে আমি যখন একটু বলছিলাম এই চিত্রটা আমরা আসি, হ্যাঁ, কি করব আমরা এই চিত্রতে এখন যাব। দেখেন, আমাদের এখানে যেটা লাগবে মূলত, এটা এখানে লাগার মধ্যে, এখানে দেখেন আপনারা একটু না বুঝতে পারলে আমাকে বলবেন, হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে একটু বলবেন। দেখেন, কালারটা কি ঠিক আছে? এই কালারটা কি দেখা যাচ্ছে? আমি যে নীল কালার দিচ্ছি নাকি কালার চেঞ্জ করবো বলেন তো? কালার কি ঠিক আছে নাকি কালার চেঞ্জ করব? বোঝা যায়? আচ্ছা দেখি কোনটাতে ভালো লাগে, দেখি তো। এটাও হয় না, সাদা দিলে তো বোঝা যাবে না, সাদা দিলে বোঝা যাবে, এখানে নীলই ঠিক আছে, হ্যাঁ, নীল, নীল অথবা লাল দেওয়া লাগবে, হ্যাঁ, নীল অথবা লাল দিতে হবে। আচ্ছা, রেড দিচ্ছি, হ্যাঁ, আমি ঠিক আছে, রেডটাই ভালো লাগবে, হ্যাঁ। আচ্ছা দেখ, খেয়াল করেন। তো যেটা বলতেছিলাম, দেখেন, তাহলে এই যে আমি এখান থেকে 1 নম্বর চিত্রটা তো এখানে আমার দরকার নাই, ঠিক আছে, এই যে অসীম দূরত্ব এটা আমাদের নর্মালি লাগে না। তারপরে একটু খেয়াল রাখেন, এটা অসীম দূরত্ব আমি পরে আসি, হ্যাঁ, অসীম দূরত্বটা আমি পরে আসি। আচ্ছা, অসীম দূরত্ব দিয়ে আমি মনে করেন যে শুরু করলাম, হ্যাঁ, আমি অসীম দূরত্ব যেহেতু আছে এখানে ছয়টা, ছয়টা একটু দেখা একটু কষ্ট করে, আপনারা একটু মনোযোগ দিয়ে সহকারে দেখেন, দেখবেন যে এখানে অনেক কিছু এইখান থেকে আপনাদের প্রশ্ন আসবে, হ্যাঁ। প্রশ্ন আসলে আপনাদের এখান থেকে আসবে, খেয়াল করেন কি ঘটনা ঘটতেছে এখানে। অসীম দূরত্ব বলতে কি বোঝাচ্ছে, যে এখান থেকে আমাদের কোনো দূরত্ব আমার জানা নাই। তো ওই অসীম দূরত্ব মনে করেন যে কি এই এবি, ঠিক আছে, এখানে যদিও এভাবে দেওয়া ঠিক হয় নাই, মানে অসীম দূরত্বে একটা কি আছে, একটা বস্তু আছে কি এবি, হ্যাঁ, এই এবি একটা কি আছে, বস্তু আছে অসীম দূরত্বে। তো এই অসীম দূরত্ব থেকে প্রথমত যে কাজটা হবে, যে প্রথম যে আলোক রশ্মিটা কি, প্রথম যে আলোক রশ্মিটা, সেই আলোক রশ্মিটা আমাদের দর্পণের উপরে পড়ার পরে কি করবে, ও প্রধান ফোকাস দিয়ে বের হওয়া যাবে, কি করবে, এই দেখেন, এখানে এই যে সি, সিটা কি আমাদের বক্রতার কেন্দ্র, আর এখানে যে এফ বলতেছি এটা কি আমাদের, সবটিকে মনোযোগ দেন, যে আমাদের কি অসীম দূরত্ব থেকে একটা কি বস্তুর ওর কি করবে, ওর উপর যে আলোটা আছে, মানে ওর উপর যে ওর একটা আলোটা কি করবে আমাদের কি এই ইসের উপর পড়বে, কিসের উপর পড়বে, দর্পণের উপরে। দর্পণের উপরে পড়ার পর যেটা পড়বে প্রথমে, ওটা কি করবে শুরুতে, ওটা প্রধান ফোকাস দিয়ে বের হওয়া যাবে, কি করবে, প্রধান ফোকাস দিয়ে বের হওয়া যাবে, ঠিক আছে। এরপরে অসীম দূরত্ব থেকে আরেকটা আলোক রশ্মি কি হবে, আরেকটা আলোক রশ্মি হচ্ছে কি আমাদের, যে এই যে দেখেন কি করবে, এই যে এই দর্পণের উপর আরেকটা পড়বে, ওটাও কি করবে, ওটাও আমাদের কি কি করবে, ওটা আমাদের আপনার এফ দিয়ে কি করবে, বের হওয়া যাবে, ঠিক আছে। তো অসীম দূরত্বের যে বিম্বটা কি বলতেছি, যে প্রতিবিম্বটা তৈরি হবে, সেটা কি আমাদের প্রধান ফোকাসের উপর হবে, কি হবে, প্রধান ফোকাসে হবে। এতটুকুই বুঝছি আমরা, যে অসীম দূরত্ব থেকে কোন একটা, মানে এখন আমি বলতে পারেন যে ভাই বিম্বটা কিভাবে তৈরি হচ্ছে এটা আমি আপনাদের বোঝাবো একটু, ওই যে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা যখন যাবো তখন আমরা বিম্বটা বুঝতে পারবেন, হ্যাঁ। আপাতত এতটুকু মাথায় রাখেন, যে অসীম দূরত্ব থেকে যখন আমাদের কি কোনো বস্তু আসে, তখন কি আমার যে বিম্বটা হয় সেটা কোথায় হয়, প্রধান ফোকাসে, প্রধান ফোকাসের উপর কি হয়, বিম্বটা গঠিত হয়। এবার একটু খেয়াল করেন, যদি আমি পরের স্টেপে যাই, দেখেন এখানে কি করছে, প্রথমে অসীম দূরত্ব ছিল, ভালো কথা। এবার দেখেন এই সেন্টার, সেন্টার থেকে মানে বক্রতার কেন্দ্রের বাহিরে, কি বক্রতার কেন্দ্রের বাহিরে, যখন দেখেন বক্রতার কেন্দ্রের বাইরে যখন একটা বস্তু আছে, বক্রতার কেন্দ্রের যখন বাইরে একটা বস্তু আছে, তখন কি ঘটনা ঘটতেছে একটু সবাই একটু মনোযোগ দেন এখানে, হ্যাঁ, এটা বুঝতে পারলে বাকিগুলো একদম পানি, বাকিগুলো একদম কি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, তো তাহলে কি এই বস্তুটার প্রথমত কি হবে, দেখেন যে নিয়মটা, প্রথমে একটা আলোক রশ্মি পড়বে, আলোক রশ্মিটা কি অবশ্যই আমাদের কি প্রধান ফোকাসে যাবে, কি করবে, প্রধান ফোকাসে যাবে, হ্যাঁ, প্রধান ফোকাস দিয়ে গেল, আচ্ছা ভালো কথা। এরপরে এই বস্তুর কি করবে, বক্রতার কেন্দ্র দিয়ে কি, বক্রতার কেন্দ্র দিয়ে, বক্রতার কেন্দ্র দিয়ে কি করবে, একটা আলোক রশ্মি যাবে, যেটা কিনা এই দর্পণের উপর আপতিত হওয়ার পরে কি করবে,
ওই পথে কি করবে, ব্যাক করবে। কি বলতেছি, ওই পথে কি করবে, ব্যাক করবে। যখন ওই পথে ব্যাক করবে, দেখেন এই যে একটা মিলিত জায়গা এই যে এ আছে না, এ জায়গায় কি করবে, এখানে মিলিত হবে। তো মিলিত হওয়ার পরে খেয়াল করেন সবাই, এই যে এখানে দেখেন বি বিন্দু থেকে এ তে একটা চিত্র আঁকা আছে, ঠিক আছে। এটার মানে কি বোঝাচ্ছে এখন বুঝবেন, যে এই এ বিম্বর মানে বস্তুর কি, এ বি বস্তুর কি হয়েছে, এ বি বস্তুর প্রতিবিম্বটা কি আমাদের কি হয়েছে, দেখেন যখন বক্রতার কেন্দ্রে বস্তু অবস্থান করবে, মনোযোগ দেন, যখন বস্তু মানে বস্তু বক্রতার কেন্দ্রে অবস্থান করবে তখন তার বিম্বটা কোথায় উৎপন্ন হবে, তখন বিন্দুটা বক্রতার কেন্দ্র আর কি বক্রতার ব্যাসার্ধের মাঝে উৎপন্ন হবে। কি বলতেছি, বক্রতার কেন্দ্র আর হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, মানে বক্রতার ব্যাসার্ধ না, প্রধান ফোকাস, সরি, প্রধান ফোকাসের কি করবে, মাঝে উৎপন্ন হবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে গিয়ে কি আমাদের মনে করেন যে যখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের এইখানে এ যেটা ছিল, কি বলতেছি, এ যেটা ছিল, এ ছিল এইদিকে, তাই না? এইখানে কি হয়ে গেছে, এটা কিন্তু উল্টো দিকে হয়ে গেছে। এজন্য বলতে পারি যে অবতল দর্পণে যখন বস্তু বস্তু যখন কি বক্রতার কেন্দ্রের বাইরে থাকবে, তখন আমাদের কি করব, তখন যে বিম্বটা গঠন হবে সে বিম্বটা বক্রতার কেন্দ্র যেটা আছে সেটা এবং প্রধান ফোকাসের মাঝে উৎপন্ন হবে, এবং বিম্বটা কি হবে, বিম্বটা অবশ্যই কি বাস্তব। দেখেন এটা কিন্তু এই যে পাড়া লাগানো, কিন্তু এই পাশে এই পাশে কিন্তু পাড়া লাগানো, হ্যাঁ এই পাশে কিন্তু পাড়া লাগানো। তাহলে খেয়াল করুন এখানে কি হচ্ছে আমাদের, যে দর্পণের বাইরে মানে পিছনে না, কিন্তু দর্পণের সামনে বিম্ব যেতে হচ্ছে, তাহলে এটাকে বলবো কি আমরা, অবশ্যই বাস্তব। আর একটা কি বলবো আমরা, উল্টা। দেখেন এই যে যেটা ছিল সেটা কিন্তু উল্টা হয়ে গেছে, তাই না, সেটা কি উল্টা। আর একটা কি বলবো আমরা, যে দেখেন খর্বিত। খর্বিত বলতে কি বোঝাচ্ছি, যে আগে যেরকম লেংটা ছিল বা অর্থাৎ বস্তুর যে দৈর্ঘ্যটা আগে যেটা ছিল ওটা কিন্তু এখন কি হয়ে গেছে, ওটা এখন ছোট হয়ে গেছে। এই জন্য এটাকে বলবো কি আমরা খর্বিত। তাহলে বক্রতার কেন্দ্রে বাইরে যখন বস্তু থাকবে তখন বিম্ব কিরকম হবে, এটা কি আমরা সবাই বুঝছি? একটু কমেন্ট করি তো সবাই। হ্যাঁ, ওয়ান্স মোর বলা লাগবে না, এরকম আরো নিচে আছে না, এরকম তো আরো আসবো, এরকম তো আমরা আসবো, ঠিক না, এটা তো চিন্তার দরকার নেই। দেখেন তাহলে আমি কি বলতেছিলাম, যে এখানে কিন্তু দেখেন এখানে কি করতেছিল, অসীমের ক্ষেত্রে কি করতেছিল, এখানে কিন্তু কোনো বস্তুর কি থাকতেছিল না, বস্তুর কোনো আকার থাকতেছিল না। আকারটা না থাকার কারণ কি, যে দেখেন প্রধান ফোকাসে কি মিলিত হয়েছে, এই জন্য এখানে কি আলাদাভাবে কোনো দৈর্ঘ্য পাওয়া যায় নাই। তো আলাদাভাবে কোনো দৈর্ঘ্য পাওয়া, এই জন্য বলবো কি, যে অসীম দূরত্ব থেকে যখন কোনো একটা দর্পণের উপর আলো প্রতিফলিত হয় তখন যে বিম্বটা গঠিত হয় সেটার জাস্ট কি হবে, রুলস অফ সিক্স, এটা মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন যাদের সমস্যা হচ্ছে, আচ্ছা কথা ঠিক আছে কিনা একটু বলেন তো, স্ক্রিন ঠিক আছে না? স্ক্রিন ঠিক আছে, কথা স্পষ্ট আছে, কথা কথা স্পষ্ট আছে কথা। সব ঠিক আছে, যাদের ঠিক নেই তারা একটু ঠিক করে নেন, হ্যাঁ। তাহলে দেখেন আমি তাহলে কি বলতেছিলাম, যে অসীম দূরত্ব থেকে যখন বস্তু দর্পণের উপর প্রতিফলিত হবে তখন যে বিম্বটা হবে সেটা কি প্রধান ফোকাসে হবে, হ্যাঁ। এরপরে কি, এটার ক্ষেত্রে কি হবে, যদিও এটা আসবে না পরীক্ষাতে, আমাদের এটা ইম্পর্টেন্ট আছে, যে 2 নম্বরটা, যে বস্তু যখন কি বক্রতার ব্যাসার্ধ বলেন বা বক্রতার কেন্দ্র যাই বলেন, বক্রতার ব্যাসার্ধ থেকে কি যখন বাইরে থাকবে তখন এই বিষয়টা দাঁড়াবে। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন একটা জিনিস খেয়াল করেন, যখন আমার কি ঘটতেছে, এবার দেখেন একদম বক্রতার কেন্দ্রের উপরে, কি বলতেছে এখানে, বক্রতার কেন্দ্রের উপরে যখন বস্তুর অবস্থান, প্রথমে ছিল কি অসীমে, তারপর আমি কি নিয়ে আসছি, তারপরে বক্রতার কেন্দ্র একটু বাইরে নিয়ে আসছি, তারপর কি একদম এক্সাক্ট বক্রতার কেন্দ্রে নিয়ে আসছি, হ্যাঁ। দেখেন প্রথম স্টেপটা একইভাবে, যে এ বস্তু থেকে আলোটা কি পড়বে, দর্পণের উপর পড়বে, তাহলে দর্পণের উপর পড়ার পরে কি করবে, ওটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, কি প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এরপরে যে কাজটা হবে সেটা কি, যে এই আলোটা কি করবে, এই এ বস্তুটা কি করবে, এ বস্তু থেকে কি করবে, প্রধান ফোকাসের মধ্যে দিয়ে যাবে, কি করবে, প্রধান ফোকাসের মধ্যে যাওয়ার পরে কি করবে, বক্রতার কেন্দ্র বরাবর বা সমান্তরাল যাই বলেন, যে বক্রতার ব্যাসার্ধ যেটা আছে ওটার বরাবর কি করবে, চলে যাবে। ঠিক আছে, চলে যাওয়ার পর কি ঘটনা ঘটবে, দেখেন এদিকে আসতেছিল, আবার কি আমার এদিকে চলে যাচ্ছে, তাই না। তো যখন চলে যাওয়ার পরে কি হচ্ছে, দেখেন এই যে এই বরাবর আসে, এই যে এ পয়েন্ট, তাই না। তাহলে দেখেন এ বি, আবার কি নিচেও কি এসি, এখানে কি ঘটনা ঘটতেছে, দেখেন আমার বিম্ব তো বাস্তব, এটা তো সমস্যা নাই, বিম্ব তো বাস্তব কেন লিখলাম এটা তো আশা করি বুঝছেন, তাই না, বিম্ব বাস্তব। 2 নম্বর কি, অবশ্যই এটা উল্টা। আর এখানে কি সমান কিন্তু হবে, তাই না, এখানে কি হবে, সমান।
কারণ দেখেন আমার এখানেও যতটুকু লেন্থ থাকবে আমার এখানেও ততটুকু লেন্থ থাকবে, এই জন্য বলবো কি এক্ষেত্রে আমাদেরকে সমান বিম্ব তৈরি হবে। হ্যাঁ, বস্তুর দৈর্ঘ্য সমান, আমার কি বিম্বটাও এখানে সমান হবে। এতটুকু বুঝছি আমরা সবাই, বলেন তো এইটুকু কি বুঝছি আমরা? ঠিক আছে, সবাই বুঝতে পারবে না স্বাভাবিক, কারণ এখানে হুট করে না বোঝাই। এই যে একদম স্ক্রিন দেখা যায়, বারবার বলছি স্ক্রিন দেখা যাচ্ছে, আপু আপনি একটু ঠিক করে নেন, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, একদম সহজ কনসেপ্ট দিয়ে তো বলতেছি। আচ্ছা, এই এটা দেখেন, এতক্ষণ যদি না বুঝে থাকেন আপনারা এটা দেখেন। হ্যাঁ, এরপরে কি দেখেন, আমাদের কিসের বস্তুটা আমার এখানে এটা বক্রতার কেন্দ্র, তাই না? এটা আমাদের বক্রতার কেন্দ্র। এবার দেখেন বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে বস্তুটা নিয়ে আসছি। যে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে যখন বস্তুটা নিয়ে আসবো তখন কি ঘটনা ঘটবে এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা একটু দেখি। প্রথমত কি, প্রথম যেটা নরমালি হয় যে এ বস্তু থেকে প্রথমে আলোটা কি পড়বে, আলোটা দর্পণের উপর পড়বে, দর্পণের উপর পড়ার পরে প্রধান ফোকাস দিয়ে কি করবে, বেড়ে যাবে, কি করবে, প্রধান ফোকাস দিয়ে কি করে বাড়ায় গেল, ঠিক আছে, মানে প্রতিফলিত হলো আর কি। এরপর কি হবে, যে আলোটা কি দর্পণের উপর যাবে, তারপর কি ওই ওই রশ্মি বরাবর কি করবে আমাদের সি মানে বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে। হ্যাঁ, বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে। এখন দেখেন এই পয়েন্টে এসে কি হয়েছে, বি আর এ এখানে একটা কিন্তু বিম্ব তৈরি হয়েছে, তাই না? তাহলে বলতে পারি এখানে অবশ্যই এটা কি বাস্তব। 2 নম্বর কি দেখেন, উল্টা। 3 নম্বরটা কি বলেন তো, 3 নম্বরটা কি হবে সবাই একটু বলেন তো দেখি, 3 নম্বরটা কি হবে, মানে খর্বিত নাকি বিবর্ধিত? সবাই একটু কমেন্ট করি যে খর্বিত নাকি বিবর্ধিত। বেরি, আর খর্বিত যারা বলতেছেন তারা একটু মাথায় রাখেন, দেখেন খর্বিত মানে কি, যে আমার বস্তু যেটা প্রথমে ছিল, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য আর বিম্বর দৈর্ঘ্য যদি বস্তুর দৈর্ঘ্য থেকে যদি বিম্বর দৈর্ঘ্য কম হয় সেক্ষেত্রে বলবো খর্বিত। আর যদি বস্তুর দৈর্ঘ্য বিম্ব থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা যে বিম্বটা হবে ওটাকে বলবো কি আমরা বিবর্ধিত, সেটাকে বলবো কি আমরা বিবর্ধিত। হ্যাঁ, আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। তাহলে এখন নর্মালি চিন্তা করেন, দেখেন একটু আগে যখন আমাদের অসীম দূরত্বে যখন বস্তু ছিল তখন আমাদের কি ছিল, বিম্বটা আমাদের প্রধান ফোকাসে তৈরি হয়েছিল না? বিম্বটা আমাদের কোথায় তৈরি হয়েছিল, বিম্বটা আমাদের প্রধান ফোকাসে তৈরি হয়েছিল। এখন আমার বস্তু রাখছে কি, বস্তু রাখছে হচ্ছে প্রধান ফোকাসে, তাহলে আমি বলতেই পারি ওর বিম্ব হবে কি অসীমে, ওর বিম্ব হবে কি অসীমে। ঠিক আছে, এটা জাস্ট একটু মানে এটা এটার বিপরীত। হ্যাঁ, এটা এটার কি বিপরীত। আচ্ছা, এখন মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে গিয়া এই এফ নম্বরটা। হ্যাঁ, এই একটা এই পার্টটা একটু মনোযোগ দেন, পরীক্ষাতে দিলে মনে করেন যে এটাই দিবে। হ্যাঁ, পরীক্ষাতে যদি দেয় তাহলে এটাই দিবে, মাথায় রাখিয়েন পরীক্ষাতে দিলে এটাই দিবে। এটা কি বলতেছে আমি খেয়াল করেন, যে প্রধান ফোকাস আর কি দর্পণের যে মেরু, ওর মাঝে কি করছে আমি বস্তু রাখছি, কি করছি ওর মাঝে আমি কি রাখছি বস্তুটা রাখছি। ঠিক আছে, তো প্রথমটা কি করবে, এ থেকে কি, এ থেকে আমার কি দর্পণের যে মেরু আছে ওইখানে আপাতিত হওয়ার পরে আমার কি এই পথে চলে আসবে। হ্যাঁ, আমার কি এন পথে চলে আসবে। চলে আসার পরে আবার যখন কি আমার দেখেন এ থেকে কি দর্পণের উপর যখন এদিকে আলো পড়বে তখন কি করবে, আবার ওই পথে কি করবে, ব্যাক করবে, কি করবে ওই পথেই ব্যাক করবে। তো ব্যাক করলে কি ঘটনা ঘটতেছে দেখেন, ধীরে ধীরে দেখেন এই এ কিন্তু এদিক যাচ্ছে, দেখেন এ কিন্তু এদিক যাচ্ছে, তাই না? এদিক এদিক যাচ্ছে আর এ কিন্তু এদিক যাচ্ছে, মানে কি ধীরে ধীরে ওদের কি এই একে অপরের সাথে ডিসটেন্স কি বাড়তেছে না? এর মানে কি এদের একসাথে মিলিত হওয়ার অসীমে কোনো কি নাই, সুযোগ নাই। অসীমে এদের একসাথে মিলিত হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, এটা কি করবে ঘটনাটা, যে মনে হবে যে আমার কি হচ্ছে, দেখেন এই যে ই পয়েন্টটা খেয়াল করেন আর পি পয়েন্টটা খেয়াল করেন, যে আমার কি মনে হবে, যে আমার নর্মাল এরকম মনে হবে বক্রতা কেন্দ্র থেকে নিচে দিকে এই রশ্মিটাকে পিছন থেকে বর্ধিত করে দিবেন, আর যে মেরুবিন্দু আছে সেটাকে এক্ষেত্রে বর্ধিত করে দেবেন। ঠিক আছে, তো বর্ধিত করে দেওয়ার পরে দেখেন এইখানে একটা কিন্তু বিম্ব তৈরি হয়ে গেছে, কি হচ্ছে এখানে একটা বিম্ব তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এ বি বস্তু যেদিকে ছিল আমার কিন্তু আমার কিন্তু কি আমার যে বিম্বটা কিন্তু সেই দিকেই আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি, খুব ইম্পর্টেন্ট এখানে লিখে দিই, খেয়াল করেন যেহেতু ইম্পর্টেন্ট এটা আমি আলাদাভাবে লিখে দিই। এই ক্ষেত্রে কি ঘটবে, এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে কি ঘটবে, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, প্রথমত বিম্বটা কি হবে, বিম্বটা আমাদের কি অবাস্তব। কারণ কি কারণ কি, কারণ হচ্ছে দেখেন বিম্বটা আমার কি বস্তুর আমার আয়না দর্পণ যে আছে দর্পণের কি পিছনে তৈরি হয়েছে, এই জন্য এটা অবাস্তব। হ্যাঁ, 2 নম্বরটা খেয়াল করেন,
2 নম্বর কি, এটা কিন্তু সোজা। 2 নম্বর কি, এটা কিন্তু অবশ্যই সোজা। আর একটা কি 3 নম্বর কি বলছে, 3 নম্বর এবি। এবিটা হচ্ছে কি, যেহেতু আমার কি এখানে দেখেন এবির যা লেন্থ ছিল এখানে কিন্তু বাইরে গেছে, ঠিক আছে, এই জন্য এটা কি হবে, বিবর্ধিত। এটা কি হবে, বিবর্ধিত। অর্থাৎ যদি বস্তু যদি প্রধান ফোকাস এবং দর্পণের মেরু মাঝামাঝি রাখা হয়, তাহলে যে বিম্বটা গঠিত হয় সেটা কি আমাদের অবাস্তব এক সোজা বিম্ব গঠন করবে, অবশ্যই বিবর্ধিত হবে। সেটা কি হবে, বিবর্ধিত হবে। এতটুকু কি বুঝছি আমরা সবাই? তাহলে কোন কন্ডিশনে কি দাঁড়ায় এটা একটু কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাও আমি কিন্তু এটা আমি না দেখালেও পারতাম, তারপরে দেখালাম যাতে করে আপনারা, এটা অনেকবার লাগবে, এটা আপনাদের বলতে গেলে সারা জীবন লাগবে, ঠিক আছে, মোটামুটি যতদিন পড়াশোনা করেন এটা লাগে। এই জন্য আমি জিনিসটা দেখাই দিলাম। হ্যাঁ, এই জন্য আমি জিনিসটা দেখাই দিলাম, ঠিক আছে। আর যারা আর যারা সিক্স টুল বলতেছেন, তারা আপনি যদি সিক্স টুল দিয়ে মনে রাখতে পারেন কোনো সমস্যা নাই। তবে আপনি পরীক্ষাতে পারেন, এটা হচ্ছে মেন বিষয়। পরীক্ষাতে পারলেই আমার আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এই এই গেছিল মোটামুটি আমাদের যে 6টা যে বিষয় আছে, সে 6টা। তো আমরা একটু এই বিষয়গুলো একটু সুন্দর করে মনে রাখবো, যে কোথায় বস্তু রাখলে কি বিম্ব হয়, উল্টা না সোজা, ঘুরবিত নাকি বিবর্ধিত, এটা একটু আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, এটা একটু আমরা কি করবো, সবাই মাথায় রাখবো। এরপরে দেখেন আরেকটা বিষয় হচ্ছে বিবর্ধন। কি আছে, বিবর্ধন। হ্যাঁ, বিবর্ধন সমান কি, বিবর্তনের দুইটা সূত্র, একটা কি m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটাও লিখতে পারেন, এটাকে মডুলাস দিতে হবে অবশ্যই। আর একটা বিবর্ধন সূত্র কি, যে এল প্রাইম ভাগ এল। এল প্রাইমটা হচ্ছে কি, দেখেন এল প্রাইমটা হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য। আর একটা কি, এল হচ্ছে কি আমাদের বস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, কি দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। আর ভি তো মোটামুটি আমরা জানি, ভিটা হচ্ছে কি কি আমাদের যে এটা একটু দেখানো উচিত ছিল। দেখেন ভিটা কি, ভিটা হচ্ছে, খেয়াল করুন সবাই, এই যে দেখেন বস্তু যেখানে রাখা হয়েছে, হ্যাঁ কি বলতেছি, বস্তু যেখানে রাখা হয়েছে, একটু কালার চেঞ্জ করি, বস্তু যেখানে রাখা হয়েছে, বস্তু থেকে দর্পণের মেরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে কি বলে, বস্তুর যে দৈর্ঘ্য সেটা। হ্যাঁ, সেটা কি, এটা ইউ দ্বারা বলে, মানে বস্তু দৈর্ঘ্য ইউ দ্বারা বলে। আর এই যে দেখেন মানে প্রতিবিম্বটা কি হয়েছে, প্রতিবিম্ব যেখানে হচ্ছে, অর্থাৎ মেরু থেকে বিম্বের দূরত্বকে কি বলবো, আমরা ভি বলবো। যেমন এখানে দেখেন এই যে এই পয়েন্টে ছিল, এখানে এখানে ছিল, তাই এটাকে কি বলবো, আমরা ভি বলবো। এটাকে কি বলবো, আমরা ভি বলবো, ঠিক আছে। আবার এখানে দেখেন যেমন কি বলে, এই 2 নম্বরটা, এই বি নম্বর খেয়াল করেন, বি নম্বর কি বলছে দেখেন, মেরু থেকে কিন্তু কি এই যে বি পর্যন্ত এই দূরত্বটাকে কি বলবো, এই দূরত্বটাকে বলবো কি আমরা ভি। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন যে কোনটাকে ভি বলতেছি, কোনটাকে ইউ বলতেছি। অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য মেরু থেকে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য ভি আকারে লিখবো। আর যেটা ইউটাকে কি বলবো, আমরা বস্তুর দৈর্ঘ্য। কোথা থেকে, দর্পণের মেরু থেকে। এতটুকু বুঝছি সবাই? সবাই একটু বললি তো এতটুকু বুঝছি কিনা। হুম? যারা বোঝেন নাই তারা রেকর্ডটা দেখে নেবেন। হ্যাঁ, তারা রেকর্ডটা একটু দেখে নেবেন। আচ্ছা, খেয়াল করেন। এখন তাহলে আমাদের এ পার্টটা কিন্তু শেষ। এ পার্টটা কেন দেখালাম, আশা করি বুঝতে পারছেন যে এটা পার্টটা অনেক বোঝার আছে, এই পার্টটা অনেক বোঝার আছে, এই জন্য আমি কিন্তু আপনাদেরকে জিনিসটা দেখাই দিলাম। হ্যাঁ, এখন যেটা বলতেছিলাম যে বিবর্ধনের ক্ষেত্রে দুইটা ফরম্যাট কি, যে মাইনাস ভি ভাগ ইউ, আর একটা হচ্ছে কি এল প্রাইম ভাগ এল, আর একটা হচ্ছে কি আমাদের এল প্রাইম ভাগ এল। হ্যাঁ, আশা করি আপনারা এতটুকু সবাই ক্লিয়ার। এটা নিয়ে কোনো ডাউট থাকা যাবে না কিন্তু। হ্যাঁ, এটা নিয়ে কোনো ডাউট থাকা যাবে নয় একারে না। আর যেভাবে বললাম এগুলো একটু মাথায় রাখবেন, একটু সামারাইজ করে যাবেন। এমসিকিউ কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, এমসিকিউ কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন মনে করেন যে একটা প্রশ্ন আপনাদেরকে যদি আমি বলি, যে কিরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, একটু খেয়াল করেন, পরীক্ষাতে এরকম করে দিতে পারে, যে কিরকম দিতে পারে, যে সাপোজ মনে করেন বলছে কি বস্তুর দৈর্ঘ্য, কি বলছে, বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য মনে করেন যে 20 সেন্টিমিটার। হ্যাঁ, বস্তুর দৈর্ঘ্য কত, 20 সেন্টিমিটার। এখন বলছে বিবর্ধন, বিবর্ধন যদি আমাদের কত হয়, বিবর্ধন সমান বলছে কত, 3 হলে, বিবর্ধন 3 হলে এখন বলছে বিম্বের দৈর্ঘ্য কত, বলেন তো সবাই। তাহলে বস্তুর দৈর্ঘ্য আমরা সবাই বলেন তো, বিম্বের দৈর্ঘ্য কত হবে, একটু কমেন্ট করে জানান তো, দেখি পারেন কিনা একটু সবাই বলেন যে বিম্বের দৈর্ঘ্য কত হবে।
সবাই একটু কমেন্ট করে যে বিম্বের দৈর্ঘ্য কত, বিম্বের দৈর্ঘ্য কত হবে। হ্যাঁ, এই তো সবাই পারেন, দেখছেন এইগুলোই দিবে, কিন্তু এর থেকে কঠিন জিনিস দেওয়ার মতো নাই পরীক্ষাতে। মানে আপনাদেরকে যাচাই করার জন্য যতটুকু দরকার এতটুকুই এনাফ। তাহলে আমি কি এম ইকুয়াল টু কি শিখলাম আমরা, এম ইকুয়াল টু শিখছে হচ্ছে আমাদের কি এল প্রাইম ভাগ কত এল, তাই না? তাহলে আমার এম দিয়ে দিয়েছে, এম এর মান কত 20, আর এল প্রাইম আমাদের বের করতে হবে, তাই না? এটাকে এল প্রাইম বলে, হ্যাঁ এটাকে কি বলে এল প্রাইম, এটাকে বলে কি এল প্রাইম, ঠিক আছে। আর এল এর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে বলতে পারি এল প্রাইম সমান কত 3 ইন্টু 20, তাহলে কত হবে 60 সেন্টিমিটার অ্যান্সার। হ্যাঁ, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর একটা বিষয় আপনাদের আসতে পারে পরীক্ষাতে, এই সূত্রটা একটু মাথায় রাখবেন যে 1 ভাগ ভি প্লাস 1 ভাগ ইউ প্লাস ইকুয়াল টু কত 1 ভাগ এফ। হ্যাঁ, দেখেন সবাই কি লিখলাম আমি একটু আবার খেয়াল করেন, 1 ভাগ ইউ, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। যে আপনার সাপোজ মনে করেন যে ভি এর মান দিয়ে দিল, ইউ এর মান দিয়ে দিল, আপনাকে বললো কি, যে এফ এর মান বের করেন, তাহলে কিন্তু আপনাকে এখানে এফ এর মান বের করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, অবতল দর্পণে, হ্যাঁ আচ্ছা এটা দরকার নাই, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে এই সূত্র দিয়েও আপনাদের ম্যাথ আসতে পারে। হ্যাঁ, যে আপনাদের দৈর্ঘ্য, সরি, আপনার প্রতিবিম্বের দূরত্ব দিয়ে দিল, তারপর লক্ষ্যবস্তুর দূরত্ব দিয়ে দিল, এটা দেখে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে যে তারপর আপনি কি বলেন প্রধান ফোকাসের মান বের করেন। এই রিলেটেড ম্যাথগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এই রিলেটেড ম্যাথগুলো একটু, হ্যাঁ হ্যাঁ সকালে সব ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সব কিন্তু সকালের যে ক্লাসগুলো নিছেন আজকে সব দেওয়া হয়েছে। দেখেন এখানে একজন বলতেছেন যে সৎ মানে কি, সৎ মানে হচ্ছে গিয়া, সৎ মানে হচ্ছে বাস্তব। হ্যাঁ, সৎ মানে কি বাস্তব, আর অসৎ মানে কি অবাস্তব। হ্যাঁ, বুঝছি সবাই, এটাকে বুঝছি। তাহলে সৎ মানে কি, সৎ মানে হচ্ছে গিয়ে বাস্তব, অসৎ মানে কি অবাস্তব। হ্যাঁ, সৎ মানে বাস্তব, অসৎ মানে হচ্ছে গিয়ে অবাস্তব। তাহলে মোটামুটি আমাদের আলোর আহ, যদি আমরা বলি প্রতিফলনের ক্ষেত্রে বলি, তো এতটুকু পড়লেই আশা করা যায় ম্যাথের কোনো সমস্যা থাকবে না। থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেটা তো আমি বললাম, ওটা যদি আপনারা একটু দেখে নেন আশা করতেছি আপনাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এটা একটু কষ্ট করে সবাই মনে রাখবেন, ঠিক আছে। তো এইখানে একটা বিষয় আপনাদেরকে দেখানো এখন বাকি আছে, সেটা হচ্ছে দেখেন, একটু সবাই খেয়াল করেন, আমি দেখানোর চেষ্টা করি। আচ্ছা একটু ওয়েট করেন, একটু ওয়েট। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি গেল আমরা একটু দেখি সবাই, একটু আমরা দেখার চেষ্টা করি যে আমরা কোথায় ছিলাম। আচ্ছা একটু ওইটা আমি একটু জিনিসটা মিলাই নেই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আর আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু ডিপ্রেশন নিবেন না, ঠিক আছে। ডিপ্রেশন নিলে পারে কিন্তু একদম নিজেকে এখনই মনে করেন যে মানে প্রতিযোগিতা থেকে কিন্তু বের হওয়া যাবেন, ঠিক আছে। নিজেকে কখনোই এত দুর্বল ভাবা যাবে না, হ্যাঁ? এত দুর্বল ভাবা যাবে না। আপনার ফ্রেন্ড পারতেছে মানে আপনিও পারবেন, ঠিক আছে। আপনার ফ্রেন্ড পারতেছে মানে অবশ্যই আপনিও পারবেন, জাস্ট একটু ধৈর্য সহকারে থাকতে হবে। হ্যাঁ, জাস্ট একটু কি করতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে। দেখেন আমি যেটা বলতেছিলাম যে এইখানে আমরা কি কি আলোচনা করলাম, খেয়াল করেন সবাই, যে আমার এখানে সমতল দর্পণের বিষয়টা আমরা বুঝতে পারলাম, অবতল দর্পণ গেল, এখন আমার কি আসবে উত্তল দর্পণ নিয়ে। হ্যাঁ, তো উত্তল দর্পণে সবসময় মাথা রাখবে, উত্তল দর্পণ সবসময় কি বিম্ব অবাস্তব হয়, আর কি হয়
খর্বিত হয়। হ্যাঁ, এটা আমরা চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, দেখি পারি কিনা আমরা। চিত্রটা দেখেন, চিত্রটা জাস্ট কি করবেন, দেখেন কি বলছে এখানে, উত্তল দর্পণ, তাই না, উত্তল দর্পণ। তো আমরা কি বলছিলাম, অবতলের ক্ষেত্রে কি বলছিলাম, যে পাড়া লাগানো থাকে কোথায়, পাড়া লাগানো থাকে হচ্ছে উত্তল পৃষ্ঠে। হ্যাঁ, পাড়া লাগানো থাকে উত্তল পৃষ্ঠে। এখন আমি যদি বলি যে তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে পাড়া লাগানো থাকবে কি, অবতল পৃষ্ঠে। হ্যাঁ, উত্তল দর্পণে পাড়া লাগানো থাকবে কোন পৃষ্ঠে, অবতল পৃষ্ঠে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে দেখেন, এই একটা মনে করেন যে আমি দিলাম, তাহলে এরকম করে আমরা আগাইতে পারি, তাই না, এরকম করে কিন্তু আমরা আগাইতে পারি। আচ্ছা, তাহলে নর্মালি আমাদের কি, এইভাবে কিন্তু আমরা আগাইতে পারি, তাই না, এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আগাইতে পারি। দেখেন সবাই, ভালো কথা। তাহলে আমরা এটাকে বলতে পারি, সাপোজ মনে করেন যে আমি বললাম কি, যে কি বললাম, যে বস্তু আমার এখানে আছে, তাই না, বস্তু আমার কোথায় আছে, এখানে আছে, বস্তু আমার কোথায় আছে, এইখানে আছে। তো বস্তু যদি এখানে থাকে, একটু খেয়াল করেন, তাহলে যেহেতু দেখেন এখানে সবাই একটু মনোযোগ দেন, আমি সেন্টারটা কিভাবে সিলেক্ট করি, কি বলতেছে, আমি এখানে সেন্টারটা কিভাবে সিলেক্ট করি একটু খেয়াল করেন। যেহেতু আমাদের কি এই দিকে, তাই না, বৃত্তটা আমাদের এই দিকে, তাই না, আমি তো এই দিকে থেকে নিচ্ছি, তাই না, এই দিক থেকে নিচ্ছি। তাহলে আমি বলতে পারি যে এর যে সেন্টারটা, কি বলতেছি, এর সেন্টারটা আমরা একটা এখানে হবে, এটা ধরলাম যে সেন্টার, আর এটা ধরলাম এখানে এফ হবে। হ্যাঁ, সিমিলারলি যদি আপনি এ পাশে ধরেন, এ পাশে যদি ধরার দরকার নাই, আমি শুধু এতটুকু মনে করেন যে আপনার বস্তুটা কোথায় আছে, এই পাশে আছে। হ্যাঁ, বস্তুটা কোন বরাবর আছে, এই বরাবর আছে। আচ্ছা, এটা হচ্ছে এ বি। হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন এ বি একটা বস্তু। তো নর্মালি কি হবে খেয়াল করেন, যে এই বস্তুটা যখন এই দর্পণের উপর যখন পড়বে, তাই না, এই আলো যখন এই আপতিত হবে, আপতিত হওয়ার পরে কি ঘটনা ঘটবে, এটা আমার এই দিকে প্রতিফলিত হয়ে যাবে। কোন দিকে হয়ে যাবে, এই দিকে। হ্যাঁ, এই দিকে প্রতিফলিত হয়ে যাবে। তো বিষয়টা এরকম মনে হবে যে এফ বিন্দু থেকে আলো, মানে আলোটা যাচ্ছে। হ্যাঁ, এরকম মনে হবে অনেকটা, যে আমার কি এফ বিন্দু থেকে আলোটা প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, যে এদিকে আপতিত হলো আমার এ ও, যদি বলি এটা বি পথে কি, ও বি পথে কি প্রতিফলিত হয়ে গেছে, কি হয়ে গেছে, প্রতিফলিত হয়ে গেছে। এখন পরের বিষয়টা কি করবে খেয়াল করেন সবাই, যে এইখান থেকে একটা আলোক রশ্মি কি আসবে, এখান থেকে একটা আলোক রশ্মি আমাদের নর্মালি মনে করেন যে এদিকে আসবে, একদম কেন্দ্র বরাবর। হ্যাঁ, একটু ভালো করে আঁকাই, একবারে কেন্দ্র বরাবর। ঠিক আছে, একদম কি কেন্দ্র বরাবর। কেন্দ্র বরাবর যাওয়ার পরে কি ঘটনা ঘটবে, যে মনে করেন যে এইদিকে আমার আলো চলে যাবে। ঠিক আছে, যাওয়ার পরে এখান থেকে মনে হবে কি, যে আলোটা আমার মনে হয় এই দিক থেকে আসতেছে। হ্যাঁ, আলোটা মনে হবে এই দিক থেকে আসছে। দেখেন, এই যে একটা পয়েন্টে মিলিত হলো না, এই যে একটা পয়েন্টে মিলিত হইলো, দেখেন সবাই, মিলিত হইলো, এখানে একটা বিম্ব তৈরি হবে, তাই না, তাহলে এটা হবে এর, মানে এর মাথা এখানে যাবে, বি এখানে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন কি ঘটনা ঘটতেছে, যেহেতু দর্পণের পিছনে, প্রথম পয়েন্ট আমাদেরকে, তাহলে এটা কি অবাস্তব কিভাবে বলতেছি আমরা, যেহেতু দর্পণের পিছনে বিম্ব হয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা অবশ্যই অবাস্তব। অবশ্যই কি, অবাস্তব। 2 নম্বরের ক্ষেত্রে কি করবে, যেহেতু আমার কি দেখেন, এখানে এ বির যে লেংথটা, এ বির লেংথটা কিন্তু অবশ্যই কি এ বির থেকে বড়, সো আমি বিম্বটা কি হবে, অবশ্যই কি হবে, খর্বিত। হ্যাঁ, বিম্বটা কি হবে, অবশ্যই খর্বিত। আমরা কি এতটুকু বুঝছি সবাই, বলেন তো, কমেন্টের কি পারমিশন আছে নাকি বাদ দিয়ে দিছি, হ্যাঁ আছে তো, বলেন তো সবাই। দেখেন, তাহলে একটা অধ্যায়ের কিন্তু এতগুলো বিষয় কিন্তু আসে। হ্যাঁ, একটা অধ্যায়ের কিন্তু এতগুলো বিষয় কিন্তু আমাদের আসে। ঠিক আছে, তো তাহলে আমাদের খেয়াল করুন, তাহলে কিন্তু আমরা বিষয়টা কিন্তু এইভাবে আমরা কিন্তু চিন্তা করলাম। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে চিন্তা করলাম। হ্যাঁ, আমরা তাহলে আলোর প্রতিফলন অধ্যায় থেকে কি কি বিষয় আমরা মাথায় রাখবো, কি কি বিষয় আমরা দরকার হবে, এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো এখন কয়টা বাজে, 8টা 14। ঠিক আছে, তো আপনারা সবাই, আমি এখন নামাজের বিরতি দিলাম, আপনারা সবাই হচ্ছে গিয়া 8টা 45। হ্যাঁ, 8টা 45 সবাই আবার আসবেন। ঠিক আছে, 8টা 45 নামাজ পড়ে সবাই ক্লাসে যে লিঙ্ক দিলাম এটাতেই অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাই। ইনশাল্লাহ তাহলে 8টা 45 জয়েন করবেন আমার সবাই। ঠিক আছে।
নাই নাই কতটুকু আমি একটু পরে আনতে যাবো আজকে একটা মাল্টিপ্লাই নিব আমার এটা রুমের জন্য এখানে একটা পাইপটা দিবি না তো অফিসে তো জিনিস কিনে নেওয়া যাবে অনেক করে থাকে দেখলাম